ছাত্র রাজনীতিতে নারীরা কতটা নিরাপদ? আসলে নিরাপত্তার ব্যাপারটা শুধু নারী যে তা না, নারী পুরুষ সবার জন্যই। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই যে সামনে কিছুদিন আগে যে রামিসার যে ব্যাপারটা আমরা খেয়াল করলাম, এটা কেন হয়েছে? বিগত 17 বছরে নারীরা কোথাও নিরাপদ ছিল না। তাদের কোনো বিচার তারা এখন পর্যন্ত পায়নি। গুম খুন যেভাবে হয়েছে, সেদিক থেকে নারীরা মনে করে তারা এখনও রাজনীতিতে নিরাপদ নয়। তাই নারীদের রাজনীতিতে আসার জন্য নারীদের সেফটির কথা বিবেচনা করে আমাদের সেই রাজনৈতিক পরিবেশটা তৈরি করতে হবে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। উনি নারীদের বয়স শিথিল থেকে শুরু করে নারীদের প্রতি অনেক ফ্যাসিলিটিস দিয়েছেন। 116টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদলের কমিটি কয়টা আছে? প্রায় 90টা। 90টার মধ্যে প্রেসিডেন্ট, সেক্রেটারি নারী কয়টা? আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কমিটিতে আপনার নারী নেত্রী রয়েছেন, বিশেষ করে সুপার 5-এ আমরা যেটাকে বলি প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক। আমরা প্রেসিডেন্টশিপ নেওয়ার জন্য অনেকের ইচ্ছাও থাকতে হয়, যেহেতু প্রেসিডেন্ট সেক্রেটারি হতে গেলে 24 আওয়ার্স একটা পলিটিক্স করার কিন্তু প্রয়োজনীয়তা হয়। সেটা কিন্তু অনেক ফ্যামিলি কিন্তু একজন নারী শিক্ষার্থী থেকে অনুমতি দেয় না। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন ছাত্রনেতা, পরিচয় করিয়ে দেব তাদের সাথে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার ফায়রুজ ফান্নানা সামান্থা, তিনি প্রতিষ্ঠাতা সভাপতি, পপুলার মেডিকেল কলেজ ছাত্রদলের। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মোহাম্মদ রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। চ্যানেল 24 স্টুডিওতে দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই ডাক্তার ফায়রুজ ফান্নানার কাছে আসতে চাই। পাবলিক প্রাইভেট মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যত কমিটি আছে তার মধ্যে একমাত্র নারী সভাপতি আপনি। এটা কি আপনার ব্যক্তিগত রাজনৈতিক যোগ্যতার স্বীকৃতি, নাকি দল নারী প্রতিনিধিত্ব দেখানোর জন্য একটি ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে? প্রথমে আমি বলবো এটা আমার কর্মের ভিত্তিতেই আমাকে পদটা দেয়া হয়েছে। মানুষ যখন কর্মের মূল্যায়ন পায় তখন অবশ্যই সবাই খুশি হয়, আমিও খুশি। এই জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে। এর সাথে আমাদের আকিব ভাই আছে, ছাত্র দলের সভাপতি, নাসির ভাই আছেন সেক্রেটারি, ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আর আমার এই প্রেসিডেন্ট পদপ্রার্থী নিয়ে আমি যতটা আনন্দিত, সেটার চেয়ে বড় জিনিসটা হচ্ছে আমার রাজনীতিতে আসা দিয়ে যেন নারী রাজনীতিটা সামনে আরও আমি অগ্রসর করতে পারি, এটাই আমার প্রত্যাশা। আপনি বিভিন্ন সময় আপনার বক্তব্যে বলেছেন যে আপনার এই অর্জনটা সকল নারী শিক্ষার্থীরাও, কিন্তু বাস্তবতা হলো ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ পদগুলো এখনও কিন্তু পুরুষের দখলে রয়েছে। তো তাহলে নারী নেতৃত্ব কি এখনও কি প্রতীকী পর্যায়ে আটকে আছে? আমি মনে করি না, কারণ আপনি খেয়াল করে দেখেন আগের চেয়ে মানুষ নারী নেতৃত্ব কিন্তু সামনে আসছে। এটার পেছনে বড় কারণ হচ্ছে আমাদের মানসিকতার সমস্যা। সমাজে তো অনেক বাধা আছেই, তারপরও সেগুলো আমি বাধা হিসেবে দেখছি না। এগুলো বাধা অতিক্রম করে আমরা আমাদের সম্ভাবনা কাজে লাগিয়ে সামনে আসার চেষ্টা করছি, এমনকি আসছেও সামনে। আমি এবার একটু রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু আপনার কাছে আসতে চাই। আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক। 114টা বেসরকারি, 116টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কাজটা কি? প্রথমে আমি ধন্যবাদ জানাই চ্যানেল 24-কে, ধন্যবাদ জানাই আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি যত কথা অনুষ্ঠানের সকল দর্শকবৃন্দকে। সালামু আলাইকুম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আসলে কি কাজ, এটা যদি স্পেসিফিক আপনি বলেন তাহলে এটা নিয়ে বলতে গেলে আমার দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি শুধু এইটুকুই বলবো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সেবক হয়ে কাজ করার চেষ্টা করছি, এবং প্রতিটা ক্যাম্পাসে ট্রাস্টি বোর্ড যাতে সঠিকভাবে শিক্ষার্থীদের সকল অধিকার এবং দাবি দেওয়া সঠিকভাবে ন্যায্যভাবে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে, এবং তারা যাতে সেই ধরনের কাজ করে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা যদি আরও বলি, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বা ছাত্রদল শুধুমাত্র নিজেদের অধিকার আদায় নিয়ে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকছি না। আপনি যদি একটু দেখেন, খেয়াল করে 2011 সালে ফ্যাসিবাদের সময় সর্বপ্রথম
যে সফল আন্দোলনটি হয়েছিল ভ্যাট বিরোধী আন্দোলন, সেটা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাঠে ছিলেন এবং সেই আন্দোলনটি সফল হয়েছিল। এরপর আমরা 2015 সালে যদি দেখি ভ্যাট বিরোধী আন্দোলন, সেটাও কিন্তু সফল হয়েছিল ফ্যাসিবাদের সময়। এরপর যদি আমরা 18 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন যেটি ছিল, সেটা কিন্তু আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাঠে ছিলাম এবং আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেই আন্দোলনটি সফল করেছিলাম। এবং আপনি যদি দেখেন সর্বশেষ জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানটি হয়েছে, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ ভূমিকা রয়েছে এবং সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সর্বোচ্চ ভূমিকা ছিল। সুতরাং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কাজ হচ্ছে এই দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য এবং শিক্ষার্থীদের জন্য কাজ করা এবং ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাখা, ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা রাখা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক না, একজন শিক্ষার্থী হিসেবে ছাত্রদলের একজন কর্মী হিসাবে সবসময় আমাদের এই ভয়েস আমরা রেজ রাখবো এবং আমরা কথা বলবো শিক্ষার্থীদের অধিকার নিয়ে। কিন্তু তারপরে অভিযোগ রয়ে যায়, মানে অনেকে অভিযোগ করেন যে ছাত্রদল শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি দেয় কিন্তু ছাত্রদের কল্যাণে তেমন কাজ করে না। আচ্ছা, আপনি যে প্রশ্নটি আমাকে দুটি প্রশ্ন করলেন, সেই প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর রয়ে গেছে। যারা আসলে সমালোচনাকারী বা সমালোচনা করতে চায় তারা সমালোচনার জন্য এই কথা বলে। আপনি যদি কোনো একটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার আদায় করার জন্য যদি কাজ করতে চান বা আপনি যদি দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করতে চান, আপনাকে কিন্তু অবশ্যই সাংগঠনিক দক্ষতা এবং শক্তিশালী হতে হবে। এখন সাংগঠনিক দক্ষতা এবং শক্তিশালী হওয়ার জন্য কী করতে হবে? আপনাকে অবশ্যই নেতৃত্ব তৈরি করতে হবে। আপনাকে নেতৃত্ব তৈরি করতে হলে কী করতে হবে? অবশ্যই আপনাকে কমিটি করতে হবে। সুতরাং আমরা 116টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সারা বাংলাদেশে প্রায় 90টি বিশ্ববিদ্যালয় কমিটি করেছি। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা মেধাবী শিক্ষার্থীদের দিয়ে কমিটি করেছি এবং যারা শিক্ষার্থীদের অধিকার আদায় করার জন্য কাজ করতে চায় তাদেরকে দিয়ে আমরা কমিটি করেছি এবং সেই কমিটির মাধ্যমে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, শিক্ষার্থীদের উপরে যেই ধরনের টিউশন ফি চাপিয়ে দেওয়া হয়, হিডেন চার্জ চাপিয়ে দেওয়া হয় এবং যেই ধরনের কারিকুলাম থাকা প্রয়োজন আসলে শিক্ষার্থীদের, যাতে একজন শিক্ষার্থী পাশ করার পরেই যাতে উনি কেরিয়ার বিল্ড আপ করতে পারে, সেই ধরনের কারিকুলামের জন্য কথা বলা নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কমিটির মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে। যারা এই কথাগুলো বলছে তারা আসলে সমালোচনা করার কিছু পাচ্ছে না, বিধায়ী কথাগুলো বলছে। ডাক্তার সামান্থা, একজন নারী রাজনীতিক হিসেবে সবথেকে বড় বাধাটা কোথায়? প্রতিপক্ষের আক্রমণ নাকি নিজ দলের পুরুষতান্ত্রিক মানসিকতা? আমাদের দলের পুরুষতান্ত্রিক মানসিকতা আমি বলবো নেই। আর প্রতিপক্ষের আক্রমণ তো থাকবেই সবখানেই। বিশেষ করে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলছি বা আমরা কোনো কর্মক্ষেত্রে যাচ্ছি, গুপ্ত যারা আছে ওনারা তো সবসময় লেগেই আছে আমাদের পেছনে, কিভাবে সমালোচনা করে আমাদের কাজকে বাধাগ্রস্ত করা যায়, আমরা যেন মানুষের উপকারে আসতে না পারি আমাদের কাজের মাধ্যমে। এই জিনিসটা কিন্তু সবসময় ওরা টার্গেট করে রাখে যে কিভাবে নেগেটিভিটি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যায়। কিন্তু আমরা দমিয়ে থাকতে চাই না। আমরা আমাদের কর্মের ভিত্তিতে জনগণই আমাদের সিদ্ধান্ত নেবে যে আসলে আমরা কি সমালোচনামূলক কাজ করছি কিনা, জনগণের উপকারে কাজ করছি কিনা, এটা জনগণই দেখতে পারবেন। বাংলাদেশে একজন নারীকে রাজনীতিতে সফল হতে কি পুরুষের তুলনায় দ্বিগুণ যোগ্যতার প্রমাণ দিতে হয়? দ্বিগুণ যোগ্যতার প্রমাণ দিতে হয় জিনিসটা তা না। আসলে একজন নারীর তো প্রত্যেকটা সেক্টরেই কাজ করতে হয়, ফ্যামিলিতে কাজ করতে হয়, রাজনীতিতে কাজ করতে হয়। একটা পুরুষ যেমন রাজনীতিতে সীমাবদ্ধ থেকে ফ্যামিলিতে একটু কম সাপোর্ট দিলেও চলে, কিন্তু আমাদের কিন্তু দুদিকেই দিতে হচ্ছে। আমাদের ফ্যামিলি মেনটেন করতে হচ্ছে, রাজনীতিতে যেতে হচ্ছে, সব কিছু মিলে একটা ব্যালেন্স করেই আমাদের চলতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কর্মের যে দক্ষতা, এটা হাইলাইট করতে তো একটু পরিশ্রম বেশিই করতে হচ্ছে। একটু বিন্দুর কাছে আসতে চাই। দেশে কয়েক লাখ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কি আপনারা আইডেন্টিফাই করেছেন? আমি বলবো অবশ্যই আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই সমস্যাগুলো নিয়ে আমরা একটি মেগা প্রজেক্ট বা মেগা প্ল্যান আমরা তৈরি করছি। সেগুলো নিয়ে আমরা খুব দ্রুত কাজ করব। আমরা যদি বলি একজন শিক্ষার্থীর আপনার পড়াশোনার শুরু থেকে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। আমি যদি শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলি তাহলে আমি বলবো বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি অনেক বড় প্ল্যাটফর্ম। আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পড়াশোনা করছে হিউজ পরিমাণ। এখানে এখন আপনার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সমগ্র পরিবারের শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা করছে।
আপনি একটা সময় ছিল যে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অনেকেই অপেক্ষা করতো। এখন কিন্তু শিক্ষার্থীদের ভিতরে সেই প্রবণতা নেই। এখন কিন্তু সে একটা শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পাস করার পরে সরাসরি সে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুলোতে ভর্তি হচ্ছে এবং পড়াশোনা করছে। সুতরাং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হওয়ার পরে দেখা গেছে অনেক সময় ট্রাস্টি বোর্ড তো আসলে বলা হয় নন প্রফিটেবল অর্গানাইজেশন। তারপর আমরা দেখছি যে অনেক সময় এটা একটা বিজনেসের মতো পরিবেশ তৈরি করে ফেলে। অনেক সময় অনেক হিডেন চার্জ, যেটা আমি একটু আগে বললাম, না বলে টিউশন ফি বৃদ্ধি করা, এই প্রবলেমগুলো কিন্তু শিক্ষার্থীরা প্রথমত ফেস করে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার এবং কাজ করার চেষ্টা করছি। দ্বিতীয়ত, একটি শিক্ষার্থী যখন ভর্তি হওয়ার পরে যখন উনি 4 বছর পড়াশোনা করে, বাবা মার খুব কষ্টের অর্জিত টাকা দিয়ে পড়াশোনা শেষ করার পরে আপনার সঠিক কারিকুলাম না থাকার কারণে আপনার পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে জব মার্কেটে কিন্তু অনেক শিক্ষার্থীদের হোঁচট খেতে হয় বা কেরিয়ার করতে গেলে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সুতরাং এমন কারিকুলাম আমাদের রাখা উচিত বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলো জব মার্কেটের এই মুহূর্তে খুব ডিমান্ডেবল বা বর্তমান পরিবেশের সাথে খাপ খাওয়ানো যায়। এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে কীভাবে কারিকুলাম, কীভাবে সিলেবাস তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, আমরা কাজ করছি, যাতে একটা শিক্ষার্থী নিরাপদভাবে ক্যাম্পাসে পড়াশোনা করতে পারে, সেফটি সিকিউরিটি নিয়ে ক্যাম্পাসে পড়াশোনা করতে পারে, এবং যাতে কোনো হিডেন চার্জ বা অতিরিক্ত টিউশন ফির বেড়াকলে না পড়ে যায়। শিক্ষার্থীদের কিন্তু অভিযোগ আছে যে টিউশন ফি যতটা বাড়ছে শিক্ষার মান কিন্তু ততটা আসলে বাড়ছে না অধিকাংশ বিশ্ববিদ্যালয়, আমি সব বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না। জি, আমি আপনার সাথে এটা শতভাগ একমত। সবগুলো বিশ্ববিদ্যালয়ে এরকমটা না, কিন্তু ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এরকমটা হচ্ছে। টিউশন ফি যেভাবে বৃদ্ধি করা হচ্ছে, সেই ধরনের এই কোয়ালিটিফুল যদি এডুকেশন প্রোভাইড করার কথা থেকেও থাকে, সেটা হচ্ছে না। সুতরাং কোয়ালিটিফুল এডুকেশন এবং সেফটি সিকিউরিটি এবং একটি শিক্ষার্থী পাশ করার পরে যাতে সাথে সাথে সে উদ্যোক্তা হতে পারে অথবা উনি জব মার্কেটে ঢুকতে পারে। আপনি জেনে খুশি হবেন, এবং আমি আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র শিক্ষার্থীদেরকে জানাতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একমাত্র সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের আপামর জনগণের প্রধানমন্ত্রী উনি এখন হয়েছেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অলরেডি কিন্তু উনি একটি মেগা প্রকল্প হাত দিয়েছেন, সেটা হচ্ছে সিড ফাউন্ডেশন। অর্থাৎ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একটা সিড ফান্ড থাকবে, যেটার মাধ্যমে একটা শিক্ষার্থী পড়াশোনা করার পাশাপাশি উনি শিক্ষার্থী থাকা অবস্থায় যদি উনি কোনো ভালো উদ্যোগ নিতে পারেন, উদ্যোক্তা হতে পারেন, তাহলে অবশ্যই তাকে ফান্ড দেওয়া হবে, এবং সেখান থেকে স্টুডেন্ট থাকা অবস্থা থেকে উনি আসলে উদ্যোক্তা হতে পারবেন। এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটিস বলে আমি বিশ্বাস করি। এবং শুধু এটা না, আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্বাচনী ইস্তিহারে যতগুলো আপনার প্রতিশ্রুতি দেওয়া ছিল শিক্ষার্থীদেরকে নিয়ে এবং জনগণকে নিয়ে, আমার মনে হয় উনি প্রত্যেকটা প্রথম 60 দিনে উনি পূরণ করার চেষ্টা করেছেন। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচিত সরকার এসেছে বা অনির্বাচিত সরকার এসেছে, নির্বাচনী ইস্তিহারে যতগুলো প্রতিশ্রুতি দেওয়া ছিল, এত অল্প সময়ে সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে উনি কাজ করেছেন, শুরু করেছেন, সেটা কিন্তু রেয়ার। তাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। আপনার কাছে কি মনে হয় না যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় চাকরি বলেন, গবেষণা বলেন বা নীতি নির্ধারণী পর্যায়ে পিছিয়ে আছে? আমি আপনার এই কথাটার সাথে সম্পূর্ণভাবে দ্বিমত। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমান্তরাল নেতৃত্ব বলেন, কার্যক্রম বলেন, এবং আপনি সেটা যদি জব মার্কেট বলেন, সব জায়গায় তারা সমানভাবে এগিয়ে আছে। আমি যদি আপনাকে বলি, গুগলে আপনি দেখবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ভালো ভালো পজিশনে জব করছে। আপনি যদি মাইক্রোসফটে দেখেন, আপনি যদি অ্যাপেলে দেখেন, সব জায়গায় দেখবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ভালো ভালো পজিশনে কিন্তু জব করছেন। আমি যদি আপনাকে এই রিসেন্টলি একটি প্রতিযোগিতার কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ, সেখানে দেখবেন আপনি ইউনাইটেড ইউনিভার্সিটি অর্থাৎ ইউআইইউ কিন্তু আপনার সারা ওয়ার্ল্ডের ভিতরে র্যাঙ্কিংয়ে 3 নম্বর হয়েছে, এবং এশিয়ানের ভিতরে আপনার 1 নম্বর হয়েছে। তার মানে কি, সেখানে তো পাবলিক ইউনিভার্সিটি করতে পারেনি। সুতরাং আপনার রিসার্চ বলেন, জব সেক্টর বলেন, এবং আপনি যদি বিজনেসের ক্ষেত্রেও বলেন, সব দিকে দেখবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি এগিয়ে আছেন। এবং আপনি যদি দেখেন এই জুলাই আগস্টের আন্দোলনে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 17 জুলাই থেকে রাজপথে নেমে এসেছে বিধায় কিন্তু এরকম একটা আপনার ফেরাউন খ্যাত ফেসিস্ট শেখ হাসিনার কিন্তু পতন হয়েছে। আমি বলবো লেডি ফেরাউন, ওনার কিন্তু পতন হয়েছে। সুতরাং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। আমি আপনার এই কথাটির সাথে আমি দ্বিমত পোষণ করলাম। আমি দ্বিমত কথা বলি, আমি বলি না যে পিছিয়ে আছে। আপনার কাছে প্রশ্নটা ছিল যে কতটা পিছিয়ে আছে। না, আমি মনে করি কোনো রকম পিছিয়ে নেই। এখন 116টা বিশ্ববিদ্যালয়
আমি আমি যদি নাম বলতে চাই, হাতে গোনা কয়টা নামই সামনে চলে আসে এবং সেই কয়েকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা এবং সাফল্যের কথাই আসে। তাহলে বাকি বিশ্ববিদ্যালয়গুলোর নাম আসে না কেন তাহলে? বাকি বিশ্ববিদ্যালয়গুলো আসলে তারাও ডেভেলপ হওয়ার জন্য কাজ করছে। প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু একটি প্রতিযোগিতা আছে, আপনি জানেন। সেই প্রতিযোগিতা বেস করে সবাই আস্তে আস্তে ডেভেলপ করছেন এবং ইনশাল্লাহ আমরা যতটুকু জানি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় খুব দ্রুত এবং খুব ভালো করবেন। ডাক্তার সামান্থা, ছাত্র রাজনীতিতে নারীরা কতটা নিরাপদ? আসলে নিরাপত্তার ব্যাপারটা শুধু নারী যে তা না, নারী পুরুষ সবার জন্যই, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই যে সামনে কিছুদিন আগে যে রামিসার যে ব্যাপারটা আমরা খেয়াল করলাম, এটা কেন হয়েছে? বিগত 17 বছরে নারীরা কোথাও নিরাপদ ছিল না, তাদের কোনো বিচার তারা এখন পর্যন্ত পায়নি। গুম খুন যেভাবে হয়েছে, সেদিক থেকে নারীরা মনে করে তারা এখনও রাজনীতিতে নিরাপদ নয়। তাই নারীদের রাজনীতিতে আসার জন্য নারীদের সেফটির কথা বিবেচনা করে আমাদের সেই রাজনৈতিক পরিবেশটা তৈরি করতে হবে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। উনি নারীদের বয়স শিথিল থেকে শুরু করে নারীদের প্রতি অনেক ফ্যাসিলিটিস দিয়েছেন। ইতিমধ্যে আমরা ফ্যামিলি কার্ড দেখেছি নারীদের জন্য। নারীদের আসলে রোল মডেলটা কি? আমাদের বেগম খালেদা জিয়া, প্রয়াত বলতেও কষ্ট হয়, তবুও উনি কিন্তু দেখিয়েছেন যে নারী হয়েও কত চ্যালেঞ্জ মোকাবেলা করে, কত ফ্যাসিস্ট আমলে বাধা বিপত্তি উপেক্ষা করে উনি নারী হিসেবে বাংলাদেশে যে রোল মডেল হয়ে আছেন, আমার মনে হয় এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। তো দুজনের কাছে একটা প্রশ্ন, যে বিএনপি সরকার নারীর ক্ষমতায়নের কথা বলছে, কিন্তু আমরা যখন দেখি যে মনোনয়নের ক্ষেত্রে 300 আসনে কিন্তু নারীর সংখ্যা কম ছিল, মন্ত্রিসভা গঠন হয়েছে সেখানে নারীর সংখ্যা কম, আবার সংসদ শুরু হয়েছে আপনারা দেখেছেন, সেখানে দেখবেন যে প্রথম অধিবেশনে কিন্তু প্রথম সারিতে একজন নারীও বসার স্থান পাননি। এইবার যে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে মাত্র একজন নারী স্থান পেয়েছে। তাহলে নারীর ক্ষমতায়নটা আসলে এই সরকার কতটা চিন্তা করছে? নারীর ক্ষমতায়ন সম্পর্কে সরকার অবশ্যই চিন্তা করছে, শতভাগ চিন্তাই করছে, কিন্তু আসলে নারীদের তো রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। আর আমাদের সংরক্ষিত মহিলা আসনে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, মনোনয়ন তো সবাই নিয়েছিল, কিন্তু মানে মনোনয়ন ফর্ম গ্রহণ করেছিল, বাট নারীদের, আপনি নিজেও ফর্ম নিয়েছিলেন? জি, আমিও নিয়েছিলাম, কিন্তু দল হয়তো বা মনে করেছে যে আমার সামনে আরও ইফোর্ট দেওয়া প্রয়োজন, এজন্য আমাকে মনোনয়ন দেয়নি। তাতে আমার কোনো আক্ষেপ নেই, এটাই আমার মানে সামনে এগোনোর একটা যাত্রা, যে আমার আরও ইফোর্ট দিতে হবে, রাজনীতিতে আরও অংশগ্রহণটা আমার স্বতঃস্ফূর্তভাবে বাড়াতে হবে। দল যেটা মনে করেছে এটাই আমি মেনে নিয়েছি। আমি যদি আপনাকে বিষয়ে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নারীদের ক্ষমতায়নের শতভাগ সচেষ্ট। এই কারণেই বলবো, কারণ আমরা যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটিগুলো করছিলাম, তখন আমাদেরকে বলা হয়েছিল যাতে অবশ্যই নারী শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়া যায়। আমরা আমাদের কমিটিগুলো করার ক্ষেত্রে সর্বোচ্চ নারী শিক্ষার্থীদেরকে এগিয়ে দিয়েছি এবং নারী শিক্ষার্থীদেরকে যাতে আমরা অবশ্যই নিরাপত্তার ব্যবস্থাটা আমরা নিশ্চিত করি, সেটার বিষয়ে উনি আমাদেরকে সরাসরি গাইডলাইন দিয়েছে, আমরা কাজ করেছি। আমরা যদি আপনারা দেখি মনোনয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কিন্তু নারীদেরকে মনোনয়ন দিয়েছেন, কিন্তু অপরপক্ষে যে দলগুলো রয়েছে সেই দলগুলো আপনি বিশেষ করে একটি দলকে আপনি বলবেন, মুখে তারা অনেক কিছু বলবেন, কিন্তু কাজকর্মে দেখবেন তার উল্টোটা করবেন। এদেরকে আমি আসলে মুনাফিকের দলই বলি। এদেরকে আপনি একটু খেয়াল করে দেখবেন, তারা জুলাই সনদ নিয়ে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবে, কিন্তু জুলাই সনদে নারীদেরকে মনোনয়ন দেওয়ার বিষয়টি কিন্তু স্পষ্টভাবে উল্লেখ ছিল। সেটা জেনে শুনে কিন্তু তারা সাইনও করেছে জুলাই সনদে। জুলাই সনদ নিয়ে কিন্তু তারা অনেক বড় বড় কথা বলবে, লেকচার দিবে, কিন্তু তারা দেখবেন একটি নারীকেও তারা এই জাতীয় ইলেকশনের সময় মনোনয়ন দেয়নি। সুতরাং কম বলেন বেশি বলেন, যতটুকু নারীদেরকে মূল্যায়ন করার সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই করছেন। এবং ইনশাল্লাহ ডে বাই ডে নারীরা যত বেশি রাজনীতিতে এগিয়ে আসবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে আরও বেশি স্পেস দিবে এবং সামনে নেতৃত্ব ইনশাল্লাহ নারী নেতৃত্ব আমাদের বাংলাদেশে আরও প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা বিশ্বাস করি এবং আমাদের দল সেই ধরনের স্ট্রাকচার দাঁড় করে রেখেছে। আপনাদের 116টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদলের কমিটি কয়টা আছে? প্রায় 90টা। 90টার মধ্যে প্রেসিডেন্ট, সেক্রেটারি নারী কয়টা? আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কমিটিতে আপনার নারী নেত্রী রয়েছেন, বিশেষ করে সুপার 5-এ আমরা যেটাকে বলি প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, আমরা প্রেসিডেন্টশিপ নেওয়ার জন্য
অনেকের ইচ্ছেও থাকতে হয়, যেহেতু প্রেসিডেন্ট সেক্রেটারি হতে গেলে 24 আওয়ার্স একটা পলিটিক্স করার কিন্তু প্রয়োজনীয়তা হয়। সেটা কিন্তু অনেক ফ্যামিলি কিন্তু একজন নারী শিক্ষার্থী থেকে অনুমতি দেয় না। কিন্তু যারা এই ধরনের আশা ব্যক্ত করেছে বা বলেছে আমরা মোটামুটি পারবো, তাদেরকে আমরা সাংগঠনিক সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই পদগুলো কিন্তু আমরা নারী শিক্ষার্থীদেরকে দিয়েছি। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এই পদের জন্য নারীরাই নারীদের পিছিয়ে রেখেছে? আমি আপনার সাথে একমত। জি, আপনি কি অনেক একমত? ক্ষেত্রেই। জি, বেশিরভাগ অনেক ক্ষেত্রে ক্ষেত্রে। একমত। কারণ আমাদের সমাজে তো একটা বাধা আছেই, নারী কেন রাজনীতিতে, বিশেষ করে একটা নারী তো শিক্ষা ক্ষেত্রে 100% ওনার এডুকেশনটা শেষ করতে পারে না। আপনি পেরিফেরিতে যান সেন্ট্রাল থেকে, কত পার্সেন্ট মেয়ে পড়াশোনা শেষ করতে পারে? ওদের পড়াশোনা শেষ হওয়ার আগেই বিয়ের ব্যবস্থা করে। তো আমি যে মানে এসেছি রাজনীতিতে, আমার ফ্যামিলি সাপোর্ট তো 100% ছিল, অবশ্যই বলতে হবে। পাশাপাশি আমার ইনলসও আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, জন্যই তো আমার রাজনীতিতে আসা। তো নিজের ইচ্ছার পাশাপাশি ফ্যামিলি ব্যাকআপও থাকতে হবে বলে আমি মনে করি। মানে আপনিও তো বেসরকারি সেক্টরে যতগুলো প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় বলি, কলেজ বলি, আপনি একমাত্র নারী প্রেসিডেন্ট। জি, আসলে ভাইয়া মানে রাজনীতিতে আসা তো এটা একদিনে না। ছোটবেলা থেকেই আমি সবসময় টিভিতে টক শোগুলো কিন্তু দেখতাম। তখন থেকেই আমার ভিতরে একটা ইয়ে ছিল যে আমি একসময় রাজনীতিতে যাব। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বিগত 17 বছরে আমরা কোথাও অ্যাটেন্ড করতে পারি না, কারণ আমাদের তো ছাত্র রাজনীতি বন্ধ করে রেখেছিল। আমরা কিভাবে সামনে আসব? একমাত্র ছাত্রলীগ ছাড়া তো কোনো রাজনীতি ছিল না, যার কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। তারপরেও আমাদের টার্গেটটা ছিল যে আমরা আসব। এই 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু সবাই দেখেছে যে আসলে ছাত্র রাজনীতি কতটা দরকারি। কারণ রাজনীতি তো আসলে হঠাৎ করে একটা মিডিল এজে শুরু হয় না, একটা ছাত্র অবস্থায় এটার বেস ক্রিয়েট হয় বলে আমি মনে করি। আপনাকেও নিশ্চয়ই অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে আসতে হয়েছে। অবশ্যই, এখনো হচ্ছে, হয়তো টিকে সামনেও থাকাটাও হবে। জরুরি। জি, টিকে থাকার জন্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেই, এই যে ছাত্র সংসদ না থাকা কি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে সীমিত করছে? জি, আমি আপনার সাথে এই বিষয়টা একমত। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ না থাকার কারণে অবশ্যই আমাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক চর্চার ব্যাহত করছে। তবে আমি খুব আশাবাদী একজন মানুষ। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অলরেডি কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার ছাত্র সংসদ নির্বাচন বা ছাত্র সংসদ শুরু হয়েছে। যেমন আপনার গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রয়েছে এবং এখানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনও হয়। তো ইনশাল্লাহ আমরা আশা করছি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ অচিরেই হবে। এই দাবিটি আমরা তুলব, শুধুমাত্র এই কারণেই তুলব যাতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য একটি প্ল্যাটফর্ম থাকে, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কথা বলতে পারেন। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় তো ট্রাস্টি বোর্ড এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই নির্দেশনা দেয়া আছে যে ওই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। সেখানে আপনারা কি তাদের অনুমতি নিয়েই রাজনীতি করছেন বা কমিটিগুলো দিচ্ছেন, নাকি আপনাদের মন মতোই আপনারা কমিটিগুলো করছেন? দেখেন, নিষিদ্ধ কথাটি ঠিক নয়। ট্রাস্টি বোর্ডের একটি নিয়ম রয়েছে বা একটি আইন রয়েছে, নিজস্ব আইন, যে বিশ্ব ক্যাম্পাসের ভিতরে পলিটিক্সটা করা যাবে না। দেখেন, পলিটিক্স করা কিন্তু আমার গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশের সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে, আমি রাজনীতি করতে পারবো, আমার মত প্রকাশ করতে পারবো, আমি গণতান্ত্রিক চর্চা করতে পারবো। সুতরাং এখানে আমি কোনো ট্রাস্টি বোর্ডের অনুমতি আমি কখনোই নিব না। বরঞ্চ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডকে আমি উদারত আহ্বান জানাবো, অবশ্যই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ যাতে অচিরেই তারা তৈরি করে, যাতে অন্তত এই বাংলাদেশকে ভবিষ্যৎ বিনির্মাণের জন্য একটি সাম্য এবং মর্যাদা সম্পন্ন রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের নেতৃত্ব তৈরি করা উচিত। সেই নেতৃত্ব কিন্তু ক্যাম্পাস থেকে গড়ে উঠবে এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে আদায় করার জন্য তো একটা অবশ্যই আমাদের প্ল্যাটফর্মের প্রয়োজন আছে না? সেই প্ল্যাটফর্ম অধিকারের মধ্যে আমি একটু বলি যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, সাইবার বুলিং এবং ক্যারিয়ার অনিশ্চয়তা, এসব বিষয়ে আসলে ছাত্র সংগঠনগুলো কতটা ভূমিকা পালন করছে? কোন ছাত্র সংগঠন কি ধরনের ভূমিকা পালন করছে জানি না, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের এই সাইবার বুলিং বলেন, মানসিক নিরাপত্তা বলেন, সেফটি সিকিউরিটি বলেন এবং কেরিয়ার বিল্ড আপের বিষয়ে বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা বিভিন্ন ধরনের একটু দৃশ্যমান কয়েকটি উল্লেখযোগ্য কাজের কথা বলবেন। আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে আপনার স্টুডেন্ট হেল্প ডেস্ক আপনার ওপেন করার আমরা মোটামুটি প্রক্রিয়া শুরু করে ফেলেছি। আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার করার আমরা পরিকল্পনা করে সেগুলো আমরা মাঠে নিয়ে আসছি। প্রায় আমরা জব ফেয়ারের মাধ্যমে কেরিয়ার বিল্ড আপের আমরা চেষ্টা করব। আমরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আপনার কেরিয়ার ক্লিনিক নামে একটি অর্গানাইজেশন আপনার স্টার্ট করার চেষ্টা করছি। কিভাবে আসলে শিক্ষার্থীদের উপকার হবে, কিভাবে একটা শিক্ষার্থী ভালো থাকবে, কিভাবে একটা শিক্ষার্থী পড়াশোনা শেষ করে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে কাজ করতে পারবে, সেগুলো নিয়ে আমরা ভাবছি এবং আমরা কাজ করছি।
বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের প্রধান সমস্যা আপনার কাছে কি মনে হয়, যে অতিরিক্ত টিউশন ফি নাকি শিক্ষার মান, প্রশিক্ষণ এসব? টিউশন ফি তো আছেই, ব্যাপারটা একটু বেশি। তবে শিক্ষার মান সবখানে যে খারাপ আমি সেটা বলবো না, ভালো মন্দ দুটো মিলিয়েই আছে। তবে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে মানে শিক্ষার এডুকেশনাল যে একাডেমিক ইয়েগুলো থাকে, ওগুলো টিচার মোটামুটি ভালো থাকলেও হয় কি আপনার ক্লিনিক্যাল এক্সপোজার, যেখানে আমাদের ফ্রি বেডের যেটা পর্যাপ্ত ব্যবস্থা করার দরকার, সবগুলোতে কিন্তু নেই। আমি অনেক ভাগ্যবান বলবো, পপুলারে কিন্তু আমাদের ফ্রি বেড চালু আছে। তবে ঢাকার মধ্যে প্রায় সবগুলোতেই ফ্রি বেড চালু আছে কম বেশি। যেগুলোতে ঘাটতি রয়েছে, আমরা ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমাদের বিশেষজ্ঞ যারা আছে তাদের সঙ্গে একটা মিটিং করে এটার প্রতি নজরদারি করা খুব জরুরি বলে আমি মনে করি। এই প্রাইভেট মেডিকেল কলেজে যে পরিমাণ টিউশন ফি নেওয়া হয়, আপনার কাছে কি মনে হয়, আপনি নিজে একজন শিক্ষার্থী হিসেবে, এটা আসলে এতটা টিউশন ফি নেওয়া যৌক্তিক? আসলে টিউশন ফির ব্যাপারটা তো এটা একদিনে নির্ধারণ হয় নাই, এটা ডে বাই ডে চলে আসছে। শুরু থেকে অনেক বেশি? জি জি, শুরু থেকেই অনেক বেশি। এটা হয়তোবা সামনে কমাবে, ইতিমধ্যে আমরা ব্যবস্থা নেব সরকারের সাথে। পাবলিক এবং প্রাইভেটের যে তফাৎটা, পাবলিকের একজন শিক্ষার্থী যত কম টাকায় পড়ছে সেই তুলনায় তো অনেক বেশি টাকা খরচ করে এখানে পড়তে হয়। জি, পড়তে হচ্ছে। পরিবারের প্রতিও তো একটা চাপ চলে আসে। পরিবারের প্রতি একটা চাপ চলে আসছে এবং প্রেসার এতটা থাকে যে সে অন্য কোনো কাজ করে যে সেই সাথে এই না, খরচটা আসলে আমাদের যোগাবে সেই সুযোগটা মেডিকেল তো আসলে থাকে সেক্টরে না। নিজেদেরই যত পড়াশোনা থাকে, পাশাপাশি আপনার পার্ট টাইম জবের কোনো সম্ভাবনা নাই। তবুও অনেকে যারা অত্যধিক ব্রিলিয়ান্ট তারা হয়তো বা করতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই করে না। তবে এ ব্যাপারে সামনে সরকারের তো মাত্র 100 দিন পূর্ণ হইল, সামনে ইনশাল্লাহ এই ব্যাপারে জোরদার করা হবে, কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমি মনে করি। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান, অবকাঠামোগত নানান বিষয়ে কিন্তু অনেক সমস্যা আছে। এই সব সমস্যা সমাধানে আপনি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেত্রী বলি, সেই হিসাবে আপনার কাছে কি মনে হয় যে আপনাদের দল এখন ক্ষমতায় আসছে, আপনি এখানে কার্যকর ভূমিকা পালন করতে পারবেন? যদিও মাত্র 100 দিন হলো, এখন আপনাদের সামনে অফুরন্ত সময় আছে, আপনার কাছে কি মনে হয় এখানে আপনি কাজ করতে পারবেন বা কাজ করা উচিত? জি, কাজ তো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমরা বিভিন্ন ক্লাব মেনটেন করছি। যেসব শিক্ষার্থীর একটু ফিনান্সিয়ালি অবস্থা খারাপ আছে, আমরা যাদের দরকার আছে তাদেরকে কন্ট্রিবিউট করছি। আরও বিভিন্ন ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের সমস্যাটা কি এটা জেনে ওদের সাথে এক হয়ে কাজ করার চেষ্টা আমরা করে যাচ্ছি। আর ইন ফিউচার নারী রাজনীতিতে নারীরা আসবে, নারীদের পথ চলা যেন স্মুথ হয়, আমাদের রাজনীতিতে আসা থেকে যেন আমাদের জুনিয়র ভাই বোনেরা আকৃষ্ট হয় যে আসলে রাজনীতিতে এখন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি, যেহেতু রাজনৈতিক পরিবেশ অনেক বেটার হয়েছে আগের চেয়ে। বেটার মানে কি, আগে তো রাজনৈতিক পরিবেশই ছিল না। পড়ালেখা নিয়ে বেশি ব্যস্ত থাকে, রাজনীতিটা একটু কম চিন্তা করে বোধহয়। এটা আসলে ইচ্ছার উপরে, হ্যাঁ। যারা পড়াশোনা করবে পাশাপাশি রাজনীতি করবে, মানে রাজনীতি তো এমন না যে পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি করে মানুষ। আপনার এই জন্য অনেক বেশি ক্যাম্পেইন করতে হবে, প্রচারণা চালাতে হবে। জি, আমরা ফ্রি হেলথ ক্যাম্প করছি না, এটাতে তো আমাদের যেমন ক্লিনিক্যাল নলেজ বাড়ছে, সাথে সাথে মানুষের উপকার হচ্ছে, সবকিছুই হচ্ছে একসাথে। কিন্তু অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর সমাবর্তন হয় না, তার উপর দেখবেন যে আপনি খোঁজ নিলে জানতে পারবেন যে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না, কর্মকর্তা কর্মচারীরা বেতন পাচ্ছেন না, একটা অনিশ্চিত ভবিষ্যৎ, পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা আসলে এ বিষয়ে কোনো ভূমিকা কি পালন করতে পারেন? আমি সব বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, কারণ দর্শকরা দেখে আবার বলবে যে সব বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছে। সব বিশ্ববিদ্যালয় না, কিছু বিশ্ববিদ্যালয়ে এই সমস্যাগুলো আছে। জি, আমি বলছি, আমি পাশাপাশি একটু অ্যাড করব। একটু আগে যে কর্মসংস্থানের বিষয়টি আপনি বললেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার আমাদের নির্বাচনী ইশতেহারই ছিল আমরা প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। সে আলোকে কিন্তু আমাদের এই বর্তমান সরকার এবং আমাদের জনাব তারেক রহমানের সরকার কিন্তু আমরা বিভিন্ন ধরনের পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে। সেই প্রজেক্টগুলো ডে বাই ডে বাস্তবায়ন হবে এবং ইনশাল্লাহ এইটুকু বলতে পারি যে আমাদের এই সরকার কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনীতিকেও সচল করবেন, পাশাপাশি একজন শিক্ষার্থী এবং প্রত্যেকটি পরিবার যাতে স্বাবলম্বী হতে পারে সেই ধরনের কাজ করবে। এই পাইলট প্রজেক্টগুলো নিয়ে কথা বলতে গেলে এরকম আরেকটি প্রোগ্রামের প্রয়োজন হবে, তাই আমি ওইদিকে গেলাম না। সমাবর্তনের যে বিষয়টি আপনি বললেন, সব বিশ্ববিদ্যালয় না, কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ে আপনার সমাবর্তনে লেট হচ্ছে বা লেট করে করছে,
বা আপনার টিউশন, আপনার বেতন ভাতার যে বিষয়গুলো বললেন, খুব সীমিত কিছু বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমরা কথা বলছি, আমরা আলাপ আলোচনা করছি। কারণ আমরা যদি জোর করে কিছু চাপিয়ে দিই বা তাহলে সেটা হয়ে যাবে ফ্যাসিস্টদের মতো। আমরা যদি হুটহাট কিছু বলে ফেলি তাহলে সেটা হবে মবের মতো। আমরা মব কালচারও বিশ্বাস করি না, আমরা কারো উপরে কিছু জোর করে চাপিয়ে দিয়ে বিশ্বাস করি না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানগুলো করার চেষ্টা করছি। পাশাপাশি এই বিষয়গুলো কাজ করার মেইন এখতিয়ার হচ্ছে ইউজিসি। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেহেতু বর্তমান যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, সেই সরকারের ছাত্র সংগঠন আমরা ইউজিসির সাথে আলাপ আলোচনা করে এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রবলেমগুলো, সমাবর্তনগুলো যাতে সঠিক সময়ে হয় এবং বেতন ভাতারা যাতে সঠিক সময়ে পায়, সে বিষয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আপনি ছাত্র নেতা, পাশাপাশি আবার মেডিকেল অফিসার হিসেবে পপুলার মেডিকেলে কাজ করছেন। এই যে ছাত্র রাজনীতি এবং সক্রিয় রাজনীতিতে থাকা, চিকিৎসা পেশায় থাকা, এই দুটো বিষয় একসাথে সামলাতে কতটা কষ্টকর বলে মনে হয়? কষ্ট তো আছে, কিন্তু ব্যালেন্স করেই চলতে হচ্ছে আমার। কারণ ছাত্র রাজনীতির মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছাতে পারছি, মানুষের সেবা দেওয়ার মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছাতে পারছি। তো দুইটা একটার সাথে একটা ইন্টারলিঙ্কড বলে আমি মনে করছি। আর ছাত্র রাজনীতিতে থেকে যে মানুষের সেবা দেওয়া যাবে না, এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছাত্র রাজনীতির মাধ্যমে মানুষের সবচেয়ে কাছে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। বিন্দু, আপনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে জড়িত, কিন্তু এখন বিভিন্ন জায়গায় ছাত্রদলের কিছু কর্মসূচি নিয়ে দেখবেন যে বিতর্ক তৈরি হয়েছে, প্রভাব খাটানো, দখলদারিত্ব, চাঁদাবাজির অভিযোগও শোনা যায়। এসব কি ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না? আপনি যে বিষয়গুলো বললেন সেগুলো কিন্তু শুধু অনলাইনে সীমাবদ্ধ। ছাত্রদল 5ই আগস্টের পরে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়িত্বে আসার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওই ধরনের কোথাও কোনো দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করেনি। আমাকে দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো জায়গায় কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে তাও খুব সীমিত, সেটার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ব্যবস্থা নিয়েছে। আর আপনি যেটা দেখবেন বা শুনবেন সেটা টোটালি আপনার একটা বট বাহিনীর কাজ। আপনি ইতিমধ্যে জেনেছেন 1 টাকা 1টি গালি, এটা বট বাহিনীর কাজ, এটা গুপ্ত বাহিনীর কাজ। এরা বেসিক্যালি অনলাইনে এই প্রোপাগান্ডাগুলো যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্পর্কে ছড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ নেই। শিক্ষার্থীরা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই ধরনের কোনো ধরনের কার্যক্রমের সাথে লিপ্ত নয়। ছাত্রদলকে এখন আদর্শের রাজনীতি করে নাকি একটি রাজনৈতিক ক্যারিয়ারের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে? আমি বলবো অবশ্যই আদর্শিক রাজনীতি করে। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতাকে, উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। উনি কিন্তু এই মাত্র 3 বছরে এমন একটি দল প্রতিষ্ঠা করেছেন কাজের মাধ্যমে, যে দলটি সারা বাংলাদেশের এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দলটি খুব অল্প সময়ের ভিতরে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। সুতরাং আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ছাত্রদলের রাজনীতি করি, তারা অবশ্যই আদর্শ ভিত্তিক রাজনীতি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্ভাসিত হয়ে আমরা আসলে ছাত্রদলটা করি। আমরা মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে লালন করে আমরা আসলে ছাত্রদল করি। আমরা জনাব তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা আসলে ছাত্রদলের রাজনীতিতে এসেছি এবং আমরা ছাত্রদল করছি। ডাক্তার সামান্থা, রোগীদের সেবার রাজনীতি কোন পরিচয়টা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়? রোগীদের সেবা দেওয়া তো এটা আমার পেশা, সাথে রাজনীতি আমার আদর্শ। রাজনীতির আদর্শ ধরে রেখে রাজনীতির মাধ্যমে যেভাবে মানুষকে সেবা দেওয়া যায়, মানুষকে চিকিৎসার মাধ্যমেও সেবা দেওয়া যায়, দুটির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো সম্ভব বলে আমি মনে করি। চিকিৎসকদের একটা অংশ মনে করেন যে এই চিকিৎসা পেশায় রাজনীতিকরণ একটু কমানো উচিত, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এটা মনে হয় না, কারণ এটা যদি আমরা ব্যালেন্স করতে পারি, রাজনীতির সাথে তো চিকিৎসা কমে বাড়ে এমন কিছু না। হ্যাঁ, রাজনীতি অফ টাইমে করবে, চিকিৎসার টাইমে ডাক্তাররা তো চিকিৎসা দিচ্ছে। কোনো পেশেন্ট কি এমন কোনো কমপ্লেন পেয়েছে যে আমরা রাজনীতি দিচ্ছি এখন চিকিৎসা দেব না? এরকম তো কখনো হয় নাই কোথাও। তো রাজনীতির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, আর মানুষকে সেবা দেওয়ার ব্যাপারটা আলাদা, তবে দুটিই মানুষের সেবা। বিন্দু, এবার একটু আপনার ব্যক্তিগত বিষয় আলোচনা করতে চাই। স্কুল জীবন থেকে আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত, অন্যরা যখন বই খাতা নিয়ে ব্যস্ত তখন আপনি আসলে রাজনীতিতে আসলেন কেন? অন্যরা যখন বই খাতা নিয়ে ব্যস্ত তখন আমি নিজেও বই খাতা নিয়ে ব্যস্ত ছিলাম, পাশাপাশি রাজনীতি নিয়েও ব্যস্ত ছিলাম। আমি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
আদর্শ বা দেশপ্রেমের উপরে আসলে উদ্বুদ্ধ হয়ে আসলে আমি আসলে ছাত্র রাজনীতিতে আসা, পাশাপাশি আমার পরিবারও আপনার আসলে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, সেটা থেকেও আসলে আসা। আপনি যদি একটু খেয়াল করেন সারা বিশ্বের ভিতরে এরকম কোনো রাষ্ট্রনায়ক আছে কি না আসলে আমি সন্দিহান, বা আমার জানা মতে নেই, যিনি একজন আর্মি অফিসার থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় সরাসরি আসার পরে উনি অনুধাবন করতে পারলেন যে আসলে একটি দেশ বা একটি রাষ্ট্র উন্নতি হওয়া সম্ভব শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায়। উনি সাথে সাথে একটি ইলেকশনের মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতাকে উনি ইলেকশনের মাধ্যমে আর্মি অফিসার থেকে উনি আসলে জনগণের নেতা হলেন। তারপর উনি একটা দল গঠন করলেন, যেই দলটি গঠন করার 3 বছরে সেই দলের কার্যক্রমের মাধ্যমে উনি কিন্তু 3 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন মাত্র। 3 বছর উনি রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে আপনার বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি দিতে উনি সক্ষম হয়েছিলেন। আসলে ওনার যে ওই দেশপ্রেম, ওনার যে ওই যোগ্যতা, ওনার যে ওই ক্যাপাসিটি, এই বিষয়গুলো আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি বা আদর্শ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এই অনুপ্রেরণা থেকেই মূলত আসলে ছাত্রদলের রাজনীতিতে আসা, স্কুল জীবন থেকে। আমি স্কুলে, তখন আমি হাই স্কুলে পড়ি, যখন আমি আমার ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আপনি যে ওয়ার্ড ছাত্রদল থেকে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যে আসা, এই যাত্রা আপনার সবথেকে চ্যালেঞ্জিং এবং কঠিন মুহূর্তটি কোনটা ছিল? আমি বলবো প্রত্যেকটি মুহূর্তে খুব চ্যালেঞ্জিং ছিল। আমি 2003 সালে আমি আমার আমার ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আসি। এরপরে এরপরে 111 চলে আসে। 111-এর পরপরই ছাত্রলীগ আমার উপর একটা অতর্কিত হামলা করেন, যে হামলার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আমার হাতের 17টা রক্তসহ রক্তনালী পর্যন্ত কেটে ফেলে। এরপরে 2012 সালে আমি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই। সভাপতি নির্বাচিত হওয়ার পরে আপনার 13-14 সালে যে ফ্যাসিস্ট সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বিলুপ্ত করে একটা ইলেকশন দেয়, তখন সে আন্দোলনে আমরা যথেষ্ট সক্রিয় ছিলাম, আমরা অনেক কাজ করেছি। এবং এরপরে যদি আপনি দেখেন, পরপরে 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলন, যেটা আমি বলে গেলাম, সেখানে আমরা সক্রিয় ছিলাম। এখানে একটা খুব কঠিন যাত্রা ছিল। এরপরে ডিবি পুলিশ আমাকে প্রচণ্ড পরিমাণ ওই সময় খুঁজেছে এবং আমাকে ধরতে পারলে অনেক কিছুই তাদের করার প্ল্যান ছিল। এরপরে 2016-17 সালে যদি আপনি দেখেন, ক্যাঙ্গারু কোর্টে আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া নামে মিথ্যা মামলা দেওয়া হয়। সেই সময় যে আমরা এই কোর্টে যে যাতায়াত যে ব্যবস্থাটা ছিল, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। 2016 সালে আমি প্রাইভেট যে ছাত্রদলটা, আমাদের একটা যে সেন্ট্রাল কমিটি আছে, সেই কমিটির সুপার 10-এর আমি জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হই। 2022 সালে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হই, যেটা আমি এখনও দায়িত্বে আছি। 2024 সালে এই আমাদের বর্তমান সেন্ট্রাল কমিটির রাকিব ভাই, নাসির ভাই কমিটির আমি জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদায় নির্বাচিত হই, এখন দায়িত্ব পালন করছি। আসলে এরপরে জুলাই আগস্টের যে আন্দোলন, সব কিছু মিলে আসলে এই যাত্রাটা অনেক কঠিন ছিল, অনেক চ্যালেঞ্জিং ছিল। আপনার সাথে আরেকটি বিষয়, আমি চ্যালেঞ্জিং বিষয় শেয়ার করি। 2022 সালে আমাদের কমিটি হওয়ার পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একমাত্র সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দেয় যে আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি করতে হবে। ওই সময় ছাত্রদলের কমিটিগুলো করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। সেই সময় কমিটি করার সময় আপনার যেখানে বসে আমরা কমিটি টাইপ করছিলাম, সেখানে আমি এবং আমার সভাপতি ছিলেন উপস্থিত। তখন আমরা সেখানে বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দামের নির্দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীবের নেতৃত্বে আমার উপরে অতর্কিত হামলা করা হয় এবং আমার মাথায় প্রায় আপনার 30টা কূপ দেওয়া হয় এবং আমাকে মৃত ভেবে ড্রেনে ফেলে রেখে যায়। পথযাত্রীরা যখন বললেন যে একজন মরা মানুষকে কত মারেন, তখন আসলে ওরা আমাকে ড্রেনে ফেলে রেখে যায়। অনেকে ভাবছে আমি বাঁচবো না, আমি মারা যাব, কিন্তু তারপরেও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে, আপনাদের দোয়ায়, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দেখার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটা আমার লাইফের অনেক বড় একটি ক্রান্তিকাল আপনি বলতে পারেন। আমরা কিন্তু তারপরেও দেখেন, এই যে মামলা হামলা নির্যাতনের শিকার হয়েও আমরা মামলার কথা বলছেন, আপনার বিরুদ্ধে 14টি মামলা ছিল। জি, আপনার কাছে কি মনে হয় এই 14টি মামলায় রাজনৈতিক মামলা ছিল? সম্পূর্ণ রাজনৈতিক মামলা, কারণ আমি তো অন্য কিছুর সাথে সম্পৃক্ত ছিলাম না। এই মামলা হামলা এখনো তো রাজনৈতিক মামলা হচ্ছে অনেক। এখন যদি বলেন আপনি রাজনৈতিক মামলা হচ্ছে, তাহলে আমি আপনার সাথে শতভাগ একমত না। যারা অন্যায় করছে তাদের হয়তো রাজনৈতিক মামলা হতো, আর আমাদের সময় আপনাদের ওই মামলাগুলো আপনারা রাজনৈতিক বলছেন, তখনও তারা বলছে যে এটা অন্যায়ের কারণে এই মামলাগুলো হচ্ছে। এখন রাজনৈতিক কোনো মামলা ওইভাবে মিথ্যা মামলা হচ্ছে না, গায়েবী মামলা হচ্ছে না, 5 কিন্তু আগস্টে আমাদের নামে গায়েবী মামলা হচ্ছে, আমাদের নামে গায়েবী মামলা হচ্ছে, মিথ্যা মামলা হয়েছে। 5ই আগস্টের পরে যাদের নামে মামলা হচ্ছে, তারা কিন্তু সবাই
কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, জানতে পারবেন। সুতরাং আমি যেটা লাস্টে বলতে চাচ্ছিলাম যে আমরা এত মামলা হামলা গুমের শিকার হওয়ার পরেও আমরা কিন্তু বুক চিতিয়ে লড়াই করে বলেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি, আমরা কিন্তু জনগণের ভোটাধিকার নিয়ে কথা বলেছি, আমরা কিন্তু গণতন্ত্র নিয়ে কথা বলেছি, আমরা কিন্তু মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেছি, আমরা কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রসঙ্গ নিয়ে বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলেছি। আমরা কিন্তু গুপ্ত ছিলাম না, আমরা কিন্তু আপনার লুকায়িত ছিলাম না। ডাক্তার সামান্থা, সমালোচকরা বলে থাকেন যে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের দাবি দাওয়া বা অধিকার নিয়ে যতটা না সোচ্চার হওয়ার কথা, তার থেকে বেশি সোচ্চার হচ্ছে তাদের পদপদবি নিয়ে। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি কি একমত? একমত বলবো না, আসলে পদ পদবি তো পরে, আগে রাজনৈতিক অঙ্গনে তাদের কর্মক্ষেত্রের উপরে ভিত্তি করেই কিন্তু পদ পদবি দেওয়া হয়। এখন যা রাজনীতিতে কোনো কর্মকাণ্ডের সঙ্গে যে জড়িত না, সে তো আশা করলেই সব পদ পাবে, জিনিসটা এমন না। তবে আমার মনে হয় যারা রাজনীতিতে আসে মন থেকে, তারা যে পদের নেশায় আসে জিনিসটা কিন্তু তা না। তারা রাজনৈতিক অঙ্গনে তার কর্মক্ষেত্র দেখিয়ে দূরে এগোতে চায়। তবে পদ তো জড়িত আছে অবশ্যই। যখন মানুষ তার কর্মক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হওয়ার সময় যায়, তখন পদের কথা চিন্তা করে। কিন্তু তাই বলে এই না যে আমি রাজনীতিতে এসেছি পদ আমার নিতেই হবে। পদ দিয়ে কখনো রাজনীতিকে মেজার করা যায় না বলে আমি মনে করি। সাধারণ শিক্ষার্থীদের একটা বড় অংশ কিন্তু ছাত্র রাজনীতি থেকে দূরে থাকে, এবং কেন তারা আসলে এই ছাত্র সংগঠনগুলোকে নিজেদের প্রতিনিধি হিসেবে মানতে পারেন না? বিগত 17 বছরের রাজনীতিতে কোনো ছাত্র রাজনীতি ছিল বলে আমি মনে করি না। এটা তো একতরফা, ওনাদের কিছু ছেলে ছিল, ওরাই ছাত্রলীগ, ওরাই সব, হ্যাঁ, আর বাকি কেউ না। তো ছাত্র রাজনীতিতে বিস্তার ঘটানোর জন্য ছাত্রদের সাথে আমাদের ছাত্রদের সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। ছাত্রদেরকে, সাধারণ শিক্ষার্থীদেরকে মানে বুঝাতে হবে যে হ্যাঁ, আমরা তোমাদের পাশে সবসময় আছি, তোমাদের যে কোনো সমস্যা সমাধানে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ। এটাই ছাত্র রাজনীতি, বিশেষ করে আমাদের ছাত্রদলের রাজনীতির আদর্শ। এটা ধরে রেখে আমরা মানসম্মত রাজনীতি করব, যেন সাধারণ শিক্ষার্থীরা মনে করে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে ছাত্র রাজনীতিতে আসার এখন সময় হয়েছে। ইনশাল্লাহ সামনে আরও আসবে। কিন্তু ছাত্র রাজনীতির নাম শুনলে অনেকের চোখে ভেসে ওঠে সংঘর্ষ, দখল, আধিপত্যের ছবি। এই ধারণা ভাঙতে ছাত্রদল কি কাজ করছে? দেখেন, দীর্ঘ প্রায় 15.5-16 বছর কিন্তু ফ্যাসিস্ট আমলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই কাজগুলো কিন্তু সবসময় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে করেছে। সুতরাং যখনই ছাত্র রাজনীতির বিষয়গুলো আসে এই প্রজন্মের কাছে, বিশেষ করে এই প্রজন্মের কাছে বা জেনজির কাছে, তখন কিন্তু এই বিষয়গুলো চোখের সামনে ভেসে ওঠে। আমরা কিন্তু এই বিষয়গুলোর বিরুদ্ধে সবসময় আমরা সোচ্চার ছিলাম এবং আমরা কথা বলেছি। আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকে, এবং আমরা যখন এই 2026 সালে 12ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে যখন আমরা রাষ্ট্রীয় দায়িত্বে এসেছি, আমরা কিন্তু কখনো বলিনি আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমরা সবসময় বলি আমাদের দল রাষ্ট্রীয় দায়িত্বে আছে। তার মানে কি, আমরা ওই কালচার থেকে বেরিয়ে আসতে চাই। আমরা কখনো ভাবতে চাই না আমরা ক্ষমতায় আছি, আমরা ভাবতে চাই আমরা রাষ্ট্রীয় দায়িত্বে আছে জনগণ এবং শিক্ষার্থীদের সেবা করার জন্য। আমরা কিন্তু কোনো ক্যাম্পাসে কিন্তু আমরা আপনার গেস্ট রুম কালচার আমরা প্রথা করিনি, করছি না। আমরা কিন্তু র্যাগিং করছি না, আমরা কিন্তু টেন্ডারবাজি করছি না, আমরা কিন্তু ক্যাম্পাসে কোনো সংঘর্ষ করছি না। আমরা কিন্তু ক্যাম্পাসে প্রত্যেকটি ছাত্র সংগঠনকে রাজনীতি করার যথেষ্ট পরিমাণে স্পেস দিচ্ছি। আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা ক্যাম্পাসে গেলে বা বর্তমান রাজনৈতিক অবস্থা দেখলে আমাদের মনে হয় যে আমরা মনে হয় এখনও বিরোধী দলে আছি। কারণ কি? কারণ রাজনৈতিক অপর যে সংগঠনগুলো, তারা তো রাজনীতি করছেই, পাশাপাশি তারা মাঝে মাঝে অপরাজনীতিও করছে। কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। আমাদের নামে মিথ্যা বুলিং, সাইবার বুলিং করছে, অপপ্রচার চালাচ্ছে, বট বাহিনী দিয়ে আমাদেরকে নিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলছে। সুতরাং এই প্রজন্ম, এই জুলাই আগস্ট এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে, এই গণঅভ্যুত্থানে কিন্তু আপনার যারা একদম শিক্ষার্থী তাদের কিন্তু একটা বড় ধরনের ভূমিকা ছিল। এই ভূমিকাটা কেন ছিল? একটা কারণেই, একটা আকাঙ্ক্ষা নিয়ে, যে আমরা আমাদের দেশটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই, আমাদের দেশের বা রাষ্ট্রের রাজনীতিটা আমরা ভিন্নভাবে দেখতে চাই। যদিও আপনার 5ই আগস্টের পরে যে সংগঠক বা সমন্বয়কগুলো সামনে থাকার চেষ্টা করেছে, তাদের টেন্ডারবাজি, দুর্নীতি, তাদের নতুন দল করা এবং তাদের ক্ষমতায় যাওয়া এবং আপনার অপর সমন্বয়ক বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঠকানো, এই সমস্ত কারণে যদিও শিক্ষার্থীদের মধ্যে আবার ভয়ের সঞ্চার হয়েছিল, কিন্তু আমরা জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকেই আমরা চেষ্টা করেছি বা এখনও করছি, এবং আমরা যতদিন দায়িত্বে থাকব আমরা করব যাতে এই ভয়ের সংস্কৃতিকে দূর করে এবং একটা সুন্দর সংস্কৃতি তৈরি করে এবং ইনক্লুসিভ
আপনার একটি ছাত্র রাজনীতির পরিবেশ প্রত্যেকটি ক্যাম্পাসে এবং বাংলাদেশে তৈরি করা যায়, সেই আলোকে আমরা কাজ করছি এবং আমরা ভবিষ্যতে কিন্তু করব। আমরা মুখে নয়, কাজের মাধ্যমে সেগুলো আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার ফায়রুজ ফারনানা সামান্থা, আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, আপনি কি নিজেকে একজন জাতীয় রাজনীতিক হিসেবে নিজেকে পরিচিত করে গড়ে তুলতে চান, নাকি একজন সফল চিকিৎসক হিসেবে নিজের পরিচয় করতে চান? আসলে ভবিষ্যতে আমি রাজনীতি চালিয়ে যাব। রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতই বলে দিবে আমি কোন দিকে যাব। আর চিকিৎসক হিসেবে তো আমার পেশা অবশ্যই চালিয়ে যাব, দুটোই থাকবে ইনশাল্লাহ। আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, ছাত্রদলের এখন সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটা? সংগঠনকে শক্তিশালী করা নাকি জনগণের আস্থা ধরে রাখা? পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, একজন সাধারণ শিক্ষার্থী কেন ছাত্রদলের প্রতি আস্থা রাখবে? আমি প্রথমত বলবো আমাদের কোনো চ্যালেঞ্জ নেই, আমি বলবো আমাদের দায়িত্ব আছে। আমাদের আদর্শকে ধরে রাখা আমাদের দায়িত্ব, আদর্শ বিচ্যুত হওয়া যাবে না এবং জনগণের আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে, এটা আমাদের একটি, আমি বলি একটা নৈতিক দায়িত্ব। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের প্রতি কেন আস্থা রাখবে? কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যার হাত দিয়ে তৈরি হয়েছে সে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনার তৈরি হওয়ার পর থেকে বা সংগঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি ক্রাইসিস মুভমেন্টে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারই ধারাবাহিকতায় 15.5 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, মামলা খেয়েছে। আপনি যদি দেখেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি যে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ, প্রায় 1.5 শতাধিক নেতৃবৃন্দ শহীদ হয়েছে। আপনি একটু খেয়াল করে দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই একমাত্র ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদের সময় দীর্ঘ লড়াই সংগ্রামের সময় আপনার কিন্তু প্রকাশ্যে এসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছে, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছে, সাধারণ শিক্ষার্থীদের সুখে দুঃখে সাথে রয়েছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সন্ত্রাস নেই, চাঁদাবাজি নেই, টেন্ডারবাজি নেই। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আগামী রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব তৈরি করা সম্ভব। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেই সকল শিক্ষার্থীর আস্থার ভরসা। মোহাম্মদ রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এবং ডাক্তার ফায়রুজ ফারনানা সামান্থা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, পাশাপাশি এতক্ষণ যারা যে দর্শকবৃন্দ আমাদেরকে শুনেছে তাদেরকে ধন্যবাদ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।